দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমাদের আজকে একটা নতুন টপিক শুরু করব, যেটা হলো তোমাদের ট্রান্সফর্মার। ওকে, এটা হলো আমাদের আরেকটা টেক্সট বুকের কথা বলেছিলাম আমি, যে ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস বাই চ্যাপম্যান। ঠিক আছে, সেখান থেকে আর কি ফলো করা হবে। আর এতদিন পর্যন্ত আমরা যেসব টপিক করে আসছিলাম এগুলো ছিল আসলে ইলেকট্রিক্যাল সার্কিটের কন্টেন্ট, মানে সেখানে তোমাদের ডিসি সার্কিট, এটার বিভিন্ন মানে তোমাদের অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন মেথড টেকনিক শিখে আসছি, পাওয়ার ক্যালকুলেশন ইন ডিসি, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার, এই জিনিসগুলো দেখে আসছি। এরপর আমরা এসি সার্কিটে গেলাম। এসি সার্কিটে তোমাদের ওই একই ক্যালকুলেশন গুলো কিন্তু ফেজার ফর্মে আমরা শিখে আসছি। ঠিক আছে, আর এছাড়াও তোমাদের এসিতে তোমাদের অ্যাভারেজ পাওয়ার, এখানে পাওয়ারের অনেকগুলো কম্পোনেন্ট চলে আসে যখন আমরা এসি সার্কিটে যাই। তোমাদের রিয়েল, তারপরে রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এবং কমপ্লেক্স পাওয়ার। তো এই কনসেপ্টগুলো আমরা স্টাডি করেছি। তো ওগুলো ছিল তোমাদের সবই ইলেকট্রিক্যাল সার্কিট। এখন এই নতুন যে টপিকটা শুরু করবো এটা হলো তোমাদের মেশিনের কনসেপ্ট। ওকে, এগুলোকে বলা হয় মেশিন, ইলেকট্রিক মেশিনস। তো ট্রান্সফরমার যেরকম একটা মেশিন, সেরকম তোমাদের মোটর হতে পারে। তো মোটরের আবার অনেক রকম ক্লাসিফিকেশন আছে। আমরা শুধুমাত্র একটা মোটরই শিখবো, যেটা হলো তোমাদের ইন্ডাকশন মোটর বলে, যেটা খুবই ওয়াইডলি ইউজড ইন্ডাস্ট্রিতে। এটা হলো আমরা ট্রান্সফরমার শেখার পরে শিখবো। তো ট্রান্সফরমার সম্পর্কে সবারই তো কম বেশি আইডিয়া আছে, কারণ আমাদের রিয়েল লাইফে আমরা এই জিনিসটা দেখি, যে আমাদের বাসা বাড়ির আশেপাশে দেখবো যে বিভিন্ন জায়গায় তোমাদের ট্রান্সফরমার, সবচেয়ে কমন সিনারি হলো ট্রান্সফরমার বার্স্ট হলে তোমরা আওয়াজ পাও। ঠিক আছে, যাই হোক, বাট তোমাদের এমনিও তোমাদের হয়তো আইডিয়াল ট্রান্সফরমার হয়তো অনেকেই ইন্টার একটু দেখে আসছো, এটা টার্নস রেশিও নিয়ে। তো সেই জিনিসগুলো আমরা এখানে একটু কভার করব, সেটা হলো আইডিয়াল কেসে, যে আইডিয়ালি ট্রান্সফরমার তোমাদের কিভাবে বিহেভ করা উচিত। এবং এরপর রিয়েল ট্রান্সফরমার, যেগুলোর মধ্যে অনেক বিভিন্ন মডিফিকেশন থাকবে, আইডিয়াল কেস থেকে ডিফারেন্ট হবে, সেই জিনিসগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, সো সবচেয়ে কমন ভাষা যদি বলতে হয়, ট্রান্সফরমার তো আমরা দেখি যে আমাদের বাসার সামনে দেখবো যে বিভিন্ন ইলেকট্রিক্যাল পোস্টের মধ্যে বসানো থাকে। ইভেন তোমাদের যাদের মানে অ্যাপার্টমেন্ট বাসায় লোড অনেক বেশি, সেখানেও দেখবা যে তোমাদের মানে নিচে একটা ছোট করে ট্রান্সফরমার বসিয়ে দেয়। ঠিক আছে, সো এটা তোমাদের মেইনলি কেন দরকার? ঠিক আছে, সো ট্রান্সফরমার তোমাদের যদি সবচেয়ে সিম্পলেস্ট ভাষায় বলি, এটা হলো তোমার একটা ভোল্টেজ লেভেলকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তোমাদের এসি ভোল্টেজ, অবশ্যই ট্রান্সফরমার কাজ করতে হবে এসিতে। ঠিক আছে, ডিসিতে কেন কাজ করবে না? কারণ আমরা কি জানি যে ট্রান্সফরমার মেইনলি কি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রিন্সিপালে কাজ করে। মানে আমি যদি এখানে তোমার এগুলো আসবো, তো তোমার প্রথমত ট্রান্সফরমার একটা ডিভাইস, যেটা আমার এসি ভোল্টেজকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে কনভার্ট করতে পারে। যেমন তোমার ধরো তোমার এক সাইডে তোমার আছে হলো 220 ভোল্ট, এটাকে আমরা কনভার্ট করে আরেকটা লেভেলে নিয়ে যেতে চাচ্ছি ধরো 5 কিলো ভোল্টে বা 5000 ভোল্টে। সো এই যে কনভার্সনটা এসিতে, ঠিক আছে, এটাও 220 ভোল্ট এসি, এটাকে আমরা 5 কিলো ভোল্ট এসিতে নিয়ে যাব। সো এই কনভার্সনটা তোমার ট্রান্সফরমার দিয়ে করা হয়, অথবা উল্টাটাও পসিবল। ধরো তোমার এখানে আছে 11000 ভোল্ট বা 11 কিলো ভোল্ট এসি, এটাকে আমরা কনভার্ট করে 440 ভোল্টে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, সো এই কনভার্সন গুলা, যেমন তোমার যদি আমরা কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজে যাই, তাহলে সেটাকে বলা হয় কি, সেটার জন্য একটা নাম থাকবে, যেটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার। এটা যে আমরা বাড়াতে চাই, একটা নাম তখন বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। কেন? কারণ আমরা বাড়িয়ে দিচ্ছি। তো উল্টা কেসে আমাদের এটার নাম হবে কি, স্টেপ ডাউন। ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো ট্রান্সফরমারের আসলে দুই রকম আছে, যে স্টেপ আপ করে আবার স্টেপ ডাউন করে। এখন এগুলো ইচ্ছা মতো আরবিট্রারি ভ্যালু দিয়ে অবশ্যই এক লেভেল থেকে আরেক লেভেলে নেওয়া হবে না। ঠিক আছে, কারণ এটা ডিপেন্ড করবে তোমার, তুমি যে ইনপুট সাইড, একটা হলো ইনপুট ট্রান্সফরমার, একটা সাইড থাকবে আমার ইনপুট, আর একটা সাইড থাকবে আমার আউটপুট। সো এটাকে আবার মাঝে মধ্যে বলা হয় যে তোমার এখানে যেমন ট্রান্সফরমারে মেইনলি কি থাকে, একটা ইলেকট্রোম্যাগনেটিক কোর, একটা কোর থাকবে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের, এবং তার দুই সাইডে আসলে ওয়াইন্ডিং থাকবে। ঠিক আছে, সো একটা ওয়াইন্ডিং কে বলা হবে প্রাইমারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিংটা হলো আমার ইনপুট সাইডে, যেই সাইডে আমি পাওয়ার সোর্স কানেক্ট করব বা আমার যেই ভোল্টেজটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি। আর আউটপুট সাইড, যেটার নাম হলো তোমার সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেখান থেকে আমি কি আউটপুটটা নিব, সেখানে হলো আমি যেই লেভেলে নিয়ে যেতে চাচ্ছি, সেই লেভেলটা আমি ভোল্টেজ লেভেলে কনভার্ট করে নিয়ে যাব। সো এখানে তোমাদের মাথায় রাখতে হবে কি, যে আমার প্রথমত একটা কোর থাকতে হবে,
ম্যাগনেটিক কোর এবং তার দুটো ওয়াইন্ডিং থাকবে, প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো ইনপুট হলো প্রাইমারি এবং আউটপুট হলো আমার সেকেন্ডারি, ঠিক আছে। আর এখানে তোমার মেইনলি প্রিন্সিপালটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। তোমার ম্যাগনেটিক সার্কিট তোমাদের অবশ্য পড়ানো হয়নি, বাট তোমার ট্রান্সফরমারের মেইন প্রিন্সিপালটা হলো এটা ম্যাগনেটিক সার্কিট হিসেবে বিহেভ করে। যেমন আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে ওয়্যার লাগে, তাই না? আমাদের যেটা একটা ইলেকট্রিক্যাল সোর্স থাকে, রেজিস্ট্যান্স থাকে, এখানে যদি কারেন্ট ফ্লো করতে হয় আমার কি ওয়্যার দিয়ে ফ্লো করতে হবে, তাই না? এই ইলেকট্রিক্যাল ওয়্যার বা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে। সো এই ম্যাগনেটিক সার্কিট গুলোতে আসলে আমার কি দরকার? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দরকার। এগুলোর ভিতর দিয়ে আসলে কি ফ্লাক্স ট্রাভেল করে, ঠিক আছে। সো এইসব ম্যাগনেটিক সার্কিটের ভিতর দিয়ে আসলে আমার ফ্লাক্স ফাই, ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়, এই ফ্লাক্স ট্রাভেল করে। সো এই পর্যন্ত যদি বুঝতে থাকো তাহলে আমরা আরেকটু ডিটেইলে যাব আস্তে আস্তে। তোমাদের টাইপস, ধরো ট্রান্সফরমারের অনেক রকম টাইপ থাকতে পারে। স্যার কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার রেড কালারটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মানে একটু চোখে লাগতেছে, অন্য কালার ইউজ করলে ভালো হতো। ব্ল্যাক ছাড়া আর কোনোটা এখানে ভালো আসবে না। আচ্ছা, তো আপাতত এখানে আমরা যদি প্রাইমারি সেকেন্ডারি বুঝে থাকি, এবার আমরা আসি হলো কনস্ট্রাকশনে, যেটার মধ্যে ট্রান্সফরমার আসলে বিভিন্ন কনস্ট্রাকশন থাকে, কোর ফর্ম, শেল ফর্ম, ঠিক আছে। সো এখানে দেখবো যে আমরা কোর ফর্মটা কি হবে যখন আমাদের এরকম দুইটা লেগ থাকবে। কখনো কখনো দেখবো যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলো এভাবে পেঁচানো হয় যে তোমাদের একটা কোরের মধ্যে দুইটা লেগ, এটা হলো একটা লেগ, এটা হলো আরেকটা লেগ। সো এই লেগ গুলোতে তোমার ওয়াইন্ডিং পেঁচানো থাকে, অথবা কখনো কখনো এইভাবে পেঁচানো থাকতে পারে, ঠিক আছে। সো এখানে আমার লেবেল করে দিই আমরা যে এখানে তোমার কারেন্টটা ফ্লো করছে প্রাইমারি সাইডে, এটা হলো আমার প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হলো আমার সেকেন্ডারি। সো এখান থেকে তোমাদের কারেন্ট প্রাইমারি থেকে কারেন্টটা তোমার পুরোটা পার হয়ে যাবে। সো আমার এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ যেটা, সেটা নাম হবে ভিপি, মানে প্রাইমারি ভোল্টেজ। আর যে কারেন্টটা ফ্লো করবে সেটা হলো আমার আইপি, প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট। সিমিলারলি এখানে আবার নাম্বার অফ টার্নস, কতগুলো টার্ন আছে সেটার উপরও কিন্তু আমার ফ্লাক্স ডিপেন্ড করবে। যে বেশি টার্ন হলে আসলে কি বেশি তোমাদের ভোল্টেজ ইনডিউসড হবে, ওকে। তো একইভাবে সেকেন্ডারির জন্য তোমার নাম্বার অফ টার্নস আছে হলো এনএস, সেকেন্ডারি সাইডে কতগুলো টার্ন, সেকেন্ডারি সার্কিটে যে পরিমাণ কারেন্টটা ফ্লো করবে সেটা হলো আমার আইএস, এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা হলো ভিএস। সো এই কয়েকটা কোয়ান্টিটি নিয়ে আমরা আপাতত ডিল করব। তো এটা ছিল তোমাদের কি কোর ফর্ম, যেখানে তোমার একটা কোরের মধ্যে দুইটা লেগ থাকে। আবার এরকম হতে পারে যে কোরটার মধ্যে তিনটা লেগও থাকতে পারে। সো তখন তোমাদের আবার এরকম টাইপের ওয়াইন্ডিংও পসিবল, সেটাকে বলা হয় শেল ফর্ম, ঠিক আছে। তো অনেক ভাবে তোমাদের এই ওয়াইন্ডিং গুলো পেঁচানো যায়। আরো বেটার তোমার মেইনলি কি দরকার? আমার দরকার প্রাইমারি সাইডের ফ্লাক্স গুলো যাতে বেটার লিংকেজ হয় সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলোর সাথে। তো সেটার জন্য মাঝে মধ্যে এরকম কনস্ট্রাকশনও মাঝে মধ্যে ইউজ করা হয়, যে এরকম শেল ফর্মে তোমাদের প্রাইমারির উপর দিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিং পেঁচানো হয়। অবশ্যই মাঝখানে তোমাদের ল্যামিনেশন বা ইনসুলেশন থাকবে যাতে শর্ট না হয়ে যায়। ধরো এটা হলো আমার শেল ফর্মের, এখানে ধরো তোমার প্রাইমারি ওয়াইন্ডিংটা, এটার উপর দিয়ে দেখবা তোমার সেকেন্ডারি ওয়াইন্ডিংটা পেঁচানো হয়। যদিও বোঝানো যাচ্ছে না, সো মানে বুঝতে পারছো যে এটার উপর দিয়ে মানে আউটার ডায়ামিটার দিয়ে তোমার সেকেন্ডারি মাঝে মধ্যে পেঁচানো হয়। তো সবই হলো আসলে কি তোমার বেটার ফ্লাক্স লিংকেজ পাওয়ার জন্য। সো যাতে তোমাদের এখানে কম ফ্লাক্স যাতে মিস আউট যাতে না হয়, ওকে। যদি আমরা একটু রিয়েল লাইফে দেখি, আচ্ছা এখানে কোর সম্পর্কে একটু বলতে হবে যে আমাদের যে কোরটা, এই কোরটা যদি আমরা 3D তে দেখি, অবশ্যই এটা কিন্তু একটা সলিড মেটাল ব্লক না, এটা অবশ্যই একটা সলিড মেটালের টুকরা হবে না, ঠিক আছে। এটার মধ্যে চিকন চিকন থিন শীটের তোমার ইয়া থাকবে, যে বিভিন্ন বিভিন্ন চিকন প্লেটের মতো, এরকম বিভিন্ন বিভিন্ন চিকন প্লেট একসাথে অনেকগুলো কি সাইড বাই সাইড কানেক্ট করা থাকবে, যেখানে তোমার যে এই ডায়াগ্রামটা দেখা যাচ্ছে যে অনেকগুলো থিন শীট একসাথে জোড়া লাগানো হচ্ছে। এতে তোমার কিছু সুবিধা আছে, যেমন তোমাদের এটা করার কারণে এডি কারেন্ট লস কমানো হয়, ঠিক আছে। তো এটা আমরা একটু পরে আসবো, আমরা যখন লস শিখবো তখন আমরা এডি কারেন্ট সম্পর্কে শিখবো, সেখানে তোমাদের বলা হবে যে এডি কারেন্ট লসটাকে কমানোর জন্য আমরা এরকম থিন ল্যামিনেটেড শীট ইউজ করি। তোমাদের দেখবে ছোট খেলনা গাড়ি বা বিভিন্ন মাদারবোর্ড এরকম ট্রান্সফরমার থাকে,
সো তখন এগুলো দেখতে এরকম হয় যে তোমার এখানে এটা হতে পারে একটা শেল ফর্ম, যেটা তোমার মাঝখানের লেগটায় ওয়াইন্ডিং পেঁচানো আছে। সো এটা আবার আরেকটা ফর্ম, এটাকে বলা হয় টোরয়েডাল স্টিল কোর। তো এভাবেও তোমাদের আসলে কি পসিবল। এখানে আসলে কি একটা ওয়াইন্ডিং এর উপর আরেকটা ওয়াইন্ডিং দিয়ে দেওয়া হচ্ছে আরো বেটার ফ্লাক্স লিঙ্কেজের জন্য, এতে তোমার ট্রান্সফরমারের এফিসিয়েন্সি আরো বেশি পাওয়া যায়। এবার আসি আমরা আইডিয়াল ট্রান্সফরমার, যে আমাদের আইডিয়াল ট্রান্সফরমার সম্পর্কে একটু জানতে হবে, তারপর আমরা রিয়েল ট্রান্সফরমার হয়তো আস্তে আস্তে যাব, সেখানে তোমার অনেকগুলো চেঞ্জ আসবে, যে অনেকগুলো ফ্যাক্টরস আমাদেরকে ইনক্লুড করতে হবে। সো আইডিয়াল ট্রান্সফরমার হলো যেখানে আমার কোনো লস হবে না ট্রান্সফরমারের মধ্যে, যে এই ট্রান্সফরমারে আমাদের কোনো লস হবে না। সো আমরা ইনপুট সাইডে যতটুকু ইলেকট্রিক্যাল পাওয়ার দিব, আমরা আউটপুট সাইডে একই পরিমাণ পাওয়ার পাবো, আমাদের পাওয়ার লস হবে না। সো এটা হলো তোমাদের যে প্রাইমারি প্রিন্সিপাল, যে আইডিয়াল ট্রান্সফরমারে তোমাদের আসলে কোনো লস হয় না। তো রিলেশনশিপটা আমাদের একটু জানতে হবে, যে আমরা যদি এখানে একটা সার্টেন ভোল্টেজ দেই, সাপোজ 220 ভোল্ট এসি, অবশ্যই এটা কেন এসি হতে হবে? এটা কি ডিসি তে কখনো কাজ করবে? চিন্তা করে দেখো, আমাদের যখন এসি ভোল্টেজ দেই, আমাদের কি কারেন্ট ডিরেকশন একবার এই ডিরেকশনে, আবার কিছুক্ষণ পরে উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করে। কিছুক্ষণ পর দেখা যাবে তোমাদের কারেন্টটা উল্টা ডিরেকশনে যাচ্ছে। সো এটা কতবার ডিরেকশন চেঞ্জ করে? আমার ফ্রিকোয়েন্সি যত, এটা যদি আমার 50 হার্টজ হয়, সাপোজ 220 ভোল্ট 50 হার্টজ এসি সোর্স দিলাম আমরা, তো তখন এটা কি 50 বার সাইকেল চেঞ্জ করবে। সো এটা কতবার চেঞ্জ করছে সেটা ডিপেন্ড করছে তার ফ্রিকোয়েন্সির উপর। তো এটা যদি আমরা এসি ইউজ করি, তাহলে কি প্রতিবার আমাদের ফ্লাক্সের ডিরেকশন চেঞ্জ হবে, তখন আমাদের কি ফ্লাক্স কাট হবে এখানে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ। এবং ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে কি সেকেন্ডারি ওয়াইন্ডিং এ আমাদের ভোল্টেজ ইনডিউস হবে। তো এখন পর্যন্ত শুধু ভোল্টেজ ইনডিউস হবে, কোনো কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো করবে কখন? যখনই আমরা এখানে একটা লোড কানেক্ট করে দিব। এখানে যখনই আমরা একটা লোড জেডএল কানেক্ট করে দিব, তখনই কিন্তু তোমার কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো ট্রান্সফরমারে তোমাদের সেকেন্ডারি টার্মিনালে কারেন্ট শুধুমাত্র ফ্লো করবে যদি আমরা লোড কানেক্ট করি। আউটপুটে কোন একটা লোড যদি কানেক্ট করি, তাহলে সেখান থেকে তোমাদের সেকেন্ডারি থেকে কারেন্ট ড্র করবে, আদারওয়াইজ সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো করার কথা না ওপেন সার্কিট অবস্থায়। আচ্ছা, এখন তোমাদের এখানে আমরা যদি 220 ভোল্ট দিই, তাহলে আমরা এখানে কত ভোল্ট পাবো? এটা আসলে মেইনলি কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে তোমার এই টার্নস এর উপর, যে আমরা প্রাইমারিতে কতগুলো টার্ন দিলাম আর সেকেন্ডারিতে কতগুলো টার্ন দিলাম সেটার উপর। তো এখানে দেখো যে আমাদের প্রাইমারি ভোল্টেজ হলো ভিপি, সেকেন্ডারি ভোল্টেজ হলো ভিএস। এগুলো আবার কি টাইম ভ্যারি, কারণ এগুলো যেহেতু এসি সোর্স, সেগুলোকে আবার এভাবে টি দিয়ে লেখা হচ্ছে। সো এটার রেশিওটা আমাকে দিবে হলো এনপি বাই এনএস এর সমান। ঠিক আছে, তার মানে আমার প্রাইমারি ভোল্টেজ যত, মানে প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজের রেশিওটা ডিপেন্ড করতেছে হলো আমার নাম্বার অফ টার্নস এর উপর। আমি যদি প্রাইমারিতে বেশি রাখি, সেকেন্ডারিতে কম টার্নস রাখি, তাহলে আমার সেকেন্ডারি ভোল্টেজটা আসলে কম আসবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের একটা টার্নস রেশিওর একটা ফর্মুলা, সেটাকে বলা হয়, আমরা স্মল এ দিয়ে বুঝাই, যেটা হলো তোমার টার্নস রেশিও বলা হয়। ঠিক আছে, যে এই এটাকে একটা রেশিও হিসেবে আমরা এক্সপ্রেস করি। ধরো এই সাইডে তোমার আছে হলো 1000টা ওয়াইন্ডিং, আর এই সাইডে তোমার আছে সাপোজ 100টা ওয়াইন্ডিং। সো তখন তোমাদের এই টার্নস রেশিওটা কত হবে? টার্নস রেশিও হবে তোমাদের প্রাইমারি ওয়াইন্ডিং বাই সেকেন্ডারি ওয়াইন্ডিং, অলওয়েজ উল্টাটা না কিন্তু। ঠিক আছে, সো এটা করলে তোমরা দেখবা যে 10,000 বাই 1000 বাই 100 করলে 10:1 পাবা। সো তখন আমরা এখানে লিখে দেই যে এটা একটা 10:1 ট্রান্সফরমার, তখন আমাদের আর টার্নস বলা লাগে না। 10:1 বলে দিলে আমরা বুঝতে পারতেছি কি, যে আমার প্রাইমারিতে আমরা যদি 10 দেই, আমরা সেকেন্ডারিতে 1 ভোল্ট পাবো, বা তার 10 ভাগের 1 ভাগ পাবো। ঠিক আছে, এটা আমাদেরকে অনেকটুকু হেল্প করে যে তোমার বুঝতে, যে ধরো প্রাইমারিতে যদি আমরা 220 ভোল্ট দিই, তাহলে আমাদের টার্নস রেশিও কিন্তু আমরা জানি যে আমাদের প্রাইমারি ভোল্টেজ 220 ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ ভিএস সমান টার্নস রেশিও হলো 10/1, কারণ এটা ইকুয়ালস টু এ। সো সেখান থেকে আমাদের কি ভিএস বের হয়ে আসবে, সেটা অবশ্যই স্টেপ ডাউন হবে। ঠিক আছে, এটা হবে তোমাদের 220 ডিভাইডেড বাই 10 করলে 22 ভোল্ট, তাই না? 10 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। সো আমাদের টার্নস রেশিওটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলেশন করার জন্য, যে আমরা যখন ট্রান্সফরমারের ক্যালকুলেশন করব, এই টার্নস রেশিওটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে। ঠিক আছে, এরপরও আমরা দেখবো আস্তে আস্তে যে রিয়েল ট্রান্সফরমারের ফ্যাক্টরগুলো জানার পর আমরা এগুলোকে একটা সার্কিটে কনভার্ট করব। এই ট্রান্সফরমারটাকে আমরা অবশ্যই সার্কিটে আঁকবো না, আমাদের যেগুলোকে যখন ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস করতে হবে, এটাকে অবশ্যই একটা ইকুইভ্যালেন্ট ফর্মে নিয়ে যেতে হবে।
সেটাও আমরা গ্র্যাজুয়ালি দেখব। আচ্ছা, সো এটা আমরা দেখলাম ভোল্টেজ দিয়ে, যে আমার প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়ালস টু প্রাইমারি কয়েলের টার্নিং নাম্বার অফ টার্নস ডিভাইড বাই সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস সমান হলো টার্নস রেশিও। এটা যদি আমাদের কারেন্ট দিয়ে করতে হয় তাহলে রেশিওটা হবে উল্টা। তার মানে তোমাদের তখন প্রাইমারি কারেন্ট বাই সেকেন্ডারি কারেন্ট সমান হবে 1/a, মানে টার্নস রেশিওর ইনভার্স। বুঝা গেছে যে আমার প্রাইমারি কয়েলের কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারি কয়েলের কারেন্টের রেশিওটা হলো অপোজিট, মানে তোমাদের টার্নস রেশিওর ইনভার্স দিবে। সো তার মানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্রাইমারি মানে ভোল্টেজের রেশিওগুলো নেই তখন প্রাইমারি বাই সেকেন্ডারি করলে টার্নস রেশিও পাই, আর যখন আমরা কারেন্টের রেশিওগুলো নেই তখন আমরা 1/টার্নস রেশিও পাই। এখন এটা যে এগুলো যেহেতু টাইম ডোমেইনের সিগন্যাল, মানে টাইম ভ্যারিং সিগন্যাল, টাইমের সাথে এগুলো ভ্যারি করে, এগুলোকে আমার কি ফেজার ফর্মে লেখা যাবে। যেমন ফেজার ফর্মে লিখলে এটা হবে কি ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ফেজারে লিখতেছি আমরা কিন্তু অ্যাঙ্গেলটা লিখি নাই, এখানে আসলে অ্যাঙ্গেলটা আছে। আমাদের যখন প্রাইমারি, ধরো প্রাইমারিতে আমার ধরো এটা হলো প্রাইমারি হলো ভিপি, অ্যাঙ্গেল হলো থেটা পি, প্রাইমারি সাইডের ভোল্টেজটা ফেজার ফর্মে, সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা ফেজার ফর্ম হলো ভিএস অ্যাঙ্গেল থেটা এস। ট্রান্সফরমার যেটা করবে সে হলো তোমার শুধুমাত্র ভোল্টেজ লেভেলকে চেঞ্জ করবে, বাট তাদের ফেজ অ্যাঙ্গেলের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, আমরা যদি টাইম ডোমেইনে সিগন্যালগুলো আঁকি, ধরো আমরা 220 থেকে 22 ভোল্টে নিয়ে যাবো, একটা 10:1 ট্রান্সফরমার ইউজ করে আমরা 220 ভোল্টেজ প্রাইমারিতে দিয়ে সেকেন্ডারিতে 22 ভোল্ট নিয়ে আসবো। সো তখন আমাদের প্রাইমারিটা হলো, ধরো যদি এটা যদি হয় প্রাইমারি 220 ভোল্ট, আচ্ছা এখানে আমরা ধরো 220 কে পিক বলতেছি, আরএমএস না, সাপোজ বোঝানোর জন্য, বাট এটা আরএমএস হতে পারে। সো এটা ধরো 220 ভোল্ট পিক সাপোজ, তো তখন আমাদের সেকেন্ডারি কি হবে 22 ভোল্ট হবে, আরো কম। বাট ও যেটা করবে ও তোমাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নিয়ে আসবে না, প্রাইমারি এবং সেকেন্ডারি। এটা হলো আমার ভিপি প্রাইমারি সাইডের ভোল্টেজ, এটা হলো আমার ভিএস সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। অবশ্যই কি সেটা কম আসবে এবং তার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আসবে না। তার মানে আসলে কি থেটা পি এবং থেটা এস হলো আসলে সমান। সো থেটা পি এবং থেটা এস, তার মানে ট্রান্সফরমার আমার ভোল্টেজ লেভেলকে চেঞ্জ করবে, বাট তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স বা অ্যাঙ্গেলের ডিফারেন্স নিয়ে আসবে না। এর জন্য আমাদের এগুলো আসলে কাটাকাটি যায়, থেটা মাইনাস করলে কাটাকাটি যায়, এটাকে আমরা তখন লিখতে পারি কি ভিপি বাই ভিএস সমান তখন টার্নস রেশিও সমান। একইভাবে আমরা যদি কারেন্টের জন্য ফেজার ফর্মে লিখি তাহলে আইপি বাই আইএস আমাকে দিবে 1/টার্নস রেশিও। ঠিক সেখানে তোমাদের লেখা আছে যে আইডিয়াল ট্রান্সফরমার শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করবে, বাট তাদের অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করবে না, সেগুলো সেমই থাকবে। এবার আমরা একটু আসি পাওয়ার, যে আমাদের ট্রান্সফরমারের পাওয়ার ক্যালকুলেশন যদি করতে হয় তাহলে আমরা পাওয়ার কিভাবে বের করব। আমরা তো অলরেডি এসি সার্কিটের পাওয়ার ক্যালকুলেশন জানি। আমাদের মেইনলি যখন আমরা নরমালি বলবো যে পাওয়ার আসলে কি তিনটা পাওয়ার আছে এসি সার্কিটে, তাই না? একটা পাওয়ার কি আমাদের রিয়েল অথবা অ্যাভারেজ পাওয়ার, একটা পাওয়ার হলো আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, এগুলো হলো রিয়েল অথবা অ্যাভারেজ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এই দুইটার আবার অ্যাবসলিউট ভ্যালু নিলে কি হয়, আমরা পাই হলো অ্যাপারেন্ট পাওয়ার। আর ফাইনালি যখন আমরা রিয়েল এবং অ্যাভারেজকে কমপ্লেক্স ফর্মে লিখি আইজে ফর্মে, তখন আমরা পাই হলো কমপ্লেক্স পাওয়ার। সো এই জিনিসগুলো যে কোনো এসি সার্কিটে থাকবে। এখন এটা কি এসি সার্কিট হবে নাকি ডিসি সার্কিট হবে ট্রান্সফরমারটা, চিন্তা করে বলো। খুবই সিম্পল, তাই না? এসি হবে স্যার। হ্যাঁ, তার মানে আমার এখানে আসলে ক্যালকুলেশন গুলো এসি পাওয়ারের সাথে মিলবে, ঠিক আছে? এবং এটা কি মানে সিঙ্গেল ফেজ নাকি 3 ফেজ সার্কিট, দেখে কি মনে হয়? যে কোনো একজন রেসপন্ড করো, জাস্ট একটা গেস করো যেটা কি সিঙ্গেল ফেজ হওয়া উচিত নাকি 3 ফেজ হওয়া উচিত। স্যার সিঙ্গেল ফেজ মনে হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, যেটা বলছো এটা ঠিক আছে, যে আমরা এখানে যেটা দেখতেছি এটা সিঙ্গেল ফেজ। ওকে, তো ট্রান্সফরমার আবার 3 ফেজও হয়, কারণ আমার যদি একটা 3 ফেজ সার্কিট আসে, সেই 3 ফেজ সার্কিটের যদি ভোল্টেজ লেভেল চেঞ্জ করতে হয় তখন আমাকে 3 ফেজ ট্রান্সফরমার ইউজ করতে হবে। তো তার মানে তোমাদের ট্রান্সফরমার আসলে দুইটাই পসিবল, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারও পসিবল, আবার 3 ফেজ ট্রান্সফরমারও পসিবল, তাই না? আমরা যদি এরকম এইরকম যদি একটা কোর তিনটা নিই, তিনটা সাইড বাই সাইড রাখি এবং তিনটা কয়েলকে আমরা এভাবে কানেক্ট করে তাদের একটা মাথাগুলোকে যদি শর্ট করে দিই, সেটা কি ওয়াই কানেক্টেড
থ্রি ফেজ ট্রান্সফরমার হবে। আর তাদেরকে যদি আমরা ব্যাক টু ব্যাক কানেক্ট করি তাহলে কি ডেল্টা কানেক্টেড থ্রি ফেজ ট্রান্সফরমার হবে। আমরা আপাতত থ্রি ফেজ ট্রান্সফরমার কানেক্ট মানে কভার করব না, কারণ এটা আসলে একটু বেশি ডিটেইল বা একটু বেশি অ্যাডভান্স টপিক, সো ওটা আমরা আপাতত স্কিপ করব। আপাতত আমাদের সিঙ্গেল ফেজটা শেখা উচিত। তো পাওয়ার ক্যালকুলেশন যখন কথা বলতেছি, তো আমাদের যে কোনো সিঙ্গেল ফেজ সার্কিট আমরা যখন শুরুতে পড়ে আসছি, আমাদের এই অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা তো আমরা জানি যে আমাদের পাওয়ার যেটা হলো অ্যাভারেজ পাওয়ার শিখে আসছিলাম, সেটা কি ছিল? যদি আমরা পিক ভ্যালু দিয়ে লিখি তাহলে কি হাফ ভিএম আইএম কস থিটা, অথবা যদি আমরা আরএমএস দিয়ে বলি, আমরা যেটা নরমালি বলবো যে আমরা এখন থেকে সবসময় আরএমএস নিয়ে ডিল করব, তখন এই হাফটা আর থাকবে না। কেন? কারণ হাফটা তখন ভিএম বাই রুট টু আর আইএম বাই রুট টু হিসেবে চলে যায়, তখন ভি আরএমএস আই আরএমএস কস থিটা হিসেবে কাজ করবে। এখন পাওয়ার আসলে আমাকে ইনপুট আউটপুট দুই সাইডেই বের করতে হবে। সো ইনপুট সাইডের পাওয়ার আসলে কিভাবে বের হবে? তার প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট এবং ভোল্টেজ দিয়ে, প্রাইমারি ওয়াইন্ডিং এর যে কারেন্ট এবং ভোল্টেজ সেগুলো দিয়ে আমার প্রাইমারি সাইডের ইনপুট পাওয়ারটা বের হবে। সো ইনপুট পাওয়ারটা হলো প্রাইমারি সাইডের যে ভোল্টেজ সেটার আরএমএস ভ্যালু, প্রাইমারি সাইডের যে কারেন্ট সেটার আরএমএস ভ্যালু এবং cos থিটা পি। থিটা পিটা হলো এই ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিফারেন্স। ঠিক আছে, অবশ্যই কি তারা ইন ফেজ হবে না। কেন? কারণ এটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট যখন দেখবো তখন দেখবো যে ট্রান্সফরমারটা আসলে পুরোপুরি রেজিস্ট্যান্স না। শুধুমাত্র যদি ট্রান্সফরমারটা রেজিস্ট্যান্সের মতো হইতো, একটা রেজিস্ট্যান্সের মতো যদি আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে এটাকে রিপ্লেস করতে পারতাম সার্কিটে, তাহলে শুধুমাত্র ভোল্টেজ এবং কারেন্টটা আমার ইন ফেজে থাকতো। বাট আসলে কি ট্রান্সফরমারের মধ্যে আরো কম্পোনেন্ট থাকবে। মেইনলি যেটা আমি এখনই বলি সেটা হলো আসলে ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমারটা আসলে ইন্ডাকটিভ ইন নেচার, ওর মধ্যে রেজিস্ট্যান্সও থাকবে ইন্ডাকটেন্সও থাকবে, সেটা একটু পরে আসবে, আমরা দেখবো। সো এই জন্য তোমার ভোল্টেজ এবং কারেন্ট অবশ্যই ইন ফেজ হবে না, কারণ ইন্ডাকটেন্স যখনই সার্কিটে একটা আর থাকবে এবং একটা ইন্ডাকটেন্সও থাকবে, তখনই কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি হবে এবং কারেন্টটা অবশ্যই ভোল্টেজকে ল্যাগ করবে। ঠিক আছে, কারণ ইন্ডাক্টর আমার ল্যাগিং কারেন্ট তৈরি করে। ঠিক আছে, যদি শর্ট মানে ব্রিফলি মনে রাখতে চাও খুবই কনসাইজ ওয়েতে। আচ্ছা, তো ইনপুট সাইডের পাওয়ারটা হলো আমার ইনপুট সাইডের ভোল্টেজের আরএমএস, কারেন্টের আরএমএস ইনটু cos থিটা, যেটা হলো আমার ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এবং কারেন্ট। সিমিলারলি আমার আউটপুট সাইডেরও কিন্তু লেখা যায় যে আউটপুট সাইডের পাওয়ারটা হলো আমার মানে তোমাদের সেকেন্ডারি সাইডের ভোল্টেজের আরএমএস, কারেন্টের আরএমএস এবং cos থিটা এস। ঠিক আছে, আর একটা আইডিয়াল ট্রান্সফরমারের জন্য আমাদের কি হবে? পাওয়ার ইন সমান হবে পাওয়ার আউট। এটা হলো শুধুমাত্র ফর আইডিয়াল কেস, একটা আইডিয়াল ট্রান্সফরমারের জন্য। বাট আমরা যখন রিয়েল ট্রান্সফরমার বলবো তার মধ্যে আরো অনেক এফেক্ট আসবে, তখন তারা ইকুয়াল হবে না। এটা তখন মনে রাখতে হবে যে পি ইন নট ইকুয়ালস টু পি আউট, কারণ তখন কিছু লস থাকবে আমাদের। এটা হলো ফর রিয়েল ট্রান্সফরমার। আচ্ছা, তো এখন আমাদের এই, আচ্ছা আমি কিন্তু এই লেখাগুলো রাখবো না, কারণ তোমাদের এই জিনিসগুলো আসলে তোমরা স্লাইডটা পড়লেই লেখাগুলো বুঝতে পারবে, তোমাদের জিনিসগুলো এখানে লেখা আছে। সো এই কালো জিনিসগুলো আমি জাস্ট তোমাদেরকে বলার জন্য লিখে দিচ্ছি, বাট আলটিমেটলি এই লেখাগুলো থাকবে না, তোমাদের এই স্লাইডের লেখাগুলো পড়েই বুঝবা সবকিছু, প্লাস তোমাদের বইয়ে এটা আরো ডিটেইলে লেখা আছে। আচ্ছা, আর এখান থেকে আমরা কি জানি যে যেহেতু ট্রান্সফরমার আমার প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আনে না, সো প্রাইমারি সাইডের অ্যাঙ্গেল এবং সেকেন্ডারি সাইডের অ্যাঙ্গেলটা আমার সেম থাকবে। ওকে, সো এখান থেকে কিন্তু তোমাদের ওই রেশিওটা আসে যে আমরা ভিপি আইপি সমান আমার cos থিটা কিন্তু কাটাকাটি যাবে, cos থিটা, কারণ থিটা পি থিটা এস আসলে থিটা সেম ভ্যালু, এটা সমান আসবে তোমাদের ভিএস আইএস cos থিটা। সো এটা আসলে কাটাকাটি যায়। ঠিক আছে, সো এই জন্য তোমাদের ভিপি বাই ভিএস সমান তোমাদের আসছে কত? আইএস বাই আইপি। ঠিক আছে, যে তোমাদের এখানে কিন্তু টার্নস রেশিও আসে হলো ভিপি বাই ভিএস দিয়ে, আর এখানে আইএস বাই আইপি করলে তখন টার্নস রেশিও এ আসবে অথবা ইনভার্সটা আসবে। সো এই জন্য তোমাদের কিন্তু টার্নস রেশিও এখানে উল্টে যাচ্ছে। যখন আমরা ভিপি বাই ভিএস বলি তখন এ, কিন্তু আইপি বাই আইএস বলে 1 বাই এ, কারণ আইএস বাই আইপিটা হলো তোমার এ, তাই না? ইনভার্ট করে দিলাম, ইনভার্স করে দিলে তখন এ আসে। সেটা আসলে তোমাদের এই পাওয়ার থেকে আসতেছে, যে আমরা যদি পাওয়ারটা ইকুয়াল হয় ইনপুট এবং আউটপুট সাইডের, তখন আমার আইএস বাই আইপি আসবে, যার মানে সেটা তোমাকে টার্নস রেশিও দিবে। আচ্ছা, এবং এখানে তোমাদের কি পাওয়ার ফ্যাক্টরটাও সেম থাকছে, কারণ আমাদের থিটাটা তো প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে সেম, সো এই জন্য ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর কখনো ডিফারেন্ট হয় না প্রাইমারি এবং সেকেন্ডারিতে।
আচ্ছা, এখানে এবার আমরা একটু আসি যে তোমাদের পাওয়ার গুলো তো বললাম যে এটা হলো রিয়েল পাওয়ার দিয়ে বললাম, এখন আমরা বাকি পাওয়ার গুলোও দেখবো। যে ফর আইডিয়াল ট্রান্সফরমার আমাদের কি এই রিলেশনটা আমরা লিখতে পারি যে আমাদের ভিপি বাই ভিএস হলো টার্নস রেশিও, সেখান থেকে তোমাদের ভিএস টা কত হবে? ভিএস হবে তোমাদের ভিপি বাই টার্নস রেশিও, যেটা তোমাদের এখানে লেখা আছে। আর একইভাবে সেকেন্ডারি সাইডের মানে এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো তোমাদের আইপি বাই আইএস হলো 1 বাই টার্নস রেশিও, সেখান থেকে আমাদের আইএস টা হলো টার্নস রেশিও ইনটু আইপি। আমরা অ্যাকচুয়ালি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডের কারেন্ট কে আমরা এক্সপ্রেস করলাম। ভোল্ট করতে হবে। আচ্ছা, তো তোমাদের এখানে যেটা দেখলাম যে আমাদের রিয়েল পাওয়ার ইনপুট আউটপুট যেটা ইকুয়াল বললাম সেটা অবশ্যই এখানে তোমাদের অলরেডি বলে দেওয়া আছে যে আমাদের ইনপুট পাওয়ার কিভাবে আউটপুট পাওয়ারের সমান হয়ে যাচ্ছে। যে তোমাদের আমাদের আউটপুট পাওয়ারটা হলো কি ভিএস আইএস কস থিটা। সেখানে যদি আমরা ভিএস এবং আইএস কে ওই আউটপুট ভ্যালুগুলো দিয়ে তোমাদের ভিএস সমান কি ভিপি বাই এ আর আইএস সমান তোমাদের এ টাইমস আইপি, এগুলো দিয়ে যদি আমরা রিপ্লেস করি তাহলে কি তোমাদের এই এ আর এ কাটাকাটি যাবে, তখন তোমাদের ভিপিআইপি কস থিটা মানে কি ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সেম আসছে। সেটা আমি তোমাদের একটু অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে। আর একইভাবে যদি আমাদের রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার নিয়ে আমরা রিলেশনটা লিখি, আমাদের রিঅ্যাকটিভ পাওয়ারের জন্য আমরা লিখতে পারবো। আমাদের রিঅ্যাকটিভ পাওয়ার যখন আমরা এসি সার্কিটে শিখে আসছিলাম ফর্মুলাটা ছিল এরকম, হাফ ভিএম আইএম। আমরা সবসময় কি ওই বেস থেকে মানে বেসিক থেকে নিয়ে আসতেছি তোমাদের ফর্মুলাগুলো। এখানে ছিল সাইন থিটা, থিটাটা হলো ডিফারেন্স বিটুইন ভিএম এবং আইএম। তো এটা যদি আরএমএস এ লেখা হয় তাহলে ভি আরএমএস আই আরএমএস সাইন থিটা, তাই না? এটা আমরা শিখে আসছি রিঅ্যাকটিভ পাওয়ারের জন্য, এটা হবে সাইন। সো এই কেসে আমাদের কি হবে যে আউটপুট রিঅ্যাকটিভ পাওয়ার হলো আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজের আরএমএস কারেন্টের আরএমএস সাইন থিটা, আর ইনপুট সাইডের রিঅ্যাকটিভ পাওয়ার হলো আমার প্রাইমারি সাইডের ভোল্টেজের আরএমএস কারেন্টের আরএমএস সাইন থিটা, এবং তারাও ইকুয়াল হবে। রিয়েল পাওয়ার ইকুয়াল হয়, রিঅ্যাকটিভ পাওয়ার ইকুয়াল হবে, অ্যাপারেন্ট পাওয়ারও ইকুয়াল হবে। যেখানে আমার অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলাগুলো হলো ভি এবং আই, তাই না? আমাদের ইয়া ছিল কি অ্যাপারেন্ট পাওয়ার এসি সার্কিট আমরা শিখেছিলাম কি ভি আরএমএস ইনটু আই আরএমএস। আমরা যদি প্রাইমারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার বলি তাহলে সেটা হবে আমার ভিপি ইনটু আইপি, প্রাইমারি সাইডের ভোল্টেজের আরএমএস কারেন্টের আরএমএস। আর যদি আমরা আউটপুট সাইডে অ্যাপারেন্ট পাওয়ার বলি তাহলে ভিএসআইএস। মাঝে মধ্যে তোমাদের ট্রান্সফরমারের রেটিং গুলো তোমাদের এরকম অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে বলে দেয়, ঠিক আছে? যে আমার একটা ট্রান্সফরমার 10 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কিলো মানে 10,000, ভোল্ট অ্যাম্পিয়ার হলো আমার অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট। তো 10 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং দিয়ে আমাদের মাঝে মধ্যে ট্রান্সফরমারের রেটিং বলে দেওয়া হয়। এতে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো আমরা যদি এখন জানি তার প্রাইমারি সাইডের ভোল্টেজ কত হবে, তার কারেন্টটা কিন্তু আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো এই অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালুটা দিয়ে ইউজ করে। সো আসলে তোমাদের অ্যাপারেন্ট পাওয়ারে বলে দিলে আমাদের ভোল্টেজ লেভেল জানা থাকলে আমরা কারেন্টও জানতে পারবো। আচ্ছা, এবার আসি হলো ইম্পিডেন্স ট্রান্সফরমেশন, যে আমাদের যদি ট্রান্সফরমারকে সার্কিট অ্যানালাইসিস করতে হয় আমরা এরকম প্রাইমারি সেকেন্ডারি দুইটা সাইড ডিফারেন্ট, ঠিক আছে, এগুলোকে আমাদেরকে কি একটা সিঙ্গেল লেভেলে নিয়ে আসতে হবে, দুইটার তো ভোল্টেজ লেভেল আলাদা, তাই না? তো এটার জন্য আমাদেরকে কি ইম্পিডেন্স ট্রান্সফরমেশন করা লাগে মাঝে মধ্যে, ঠিক আছে। এটা আমাদের এই পরের একটা ক্যালকুলেশন আমরা বুঝবো যে এখানে ধরো প্রাইমারি সাইড, তাহলে যে ইম্পিডেন্স আমরা জানি যে আমাদের একটা লোড কানেক্ট করলাম আউটপুটে ZL, এটার ভ্যালুটা কি হবে যে এই ZL হলো তোমাদের আউটপুট সাইডে যে লোডটা, সেটাকে আমরা লিখতে পারি এই সেকেন্ডারি, এটা আমার প্রাইমারি ওয়াইন্ডিং, এটা আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো আউটপুট সাইডের লোডটা কি আমার সেকেন্ডারিতে কি পরিমাণ ভোল্টেজ এখানে আসলো এবং কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা দিয়ে কিন্তু আমি আউটপুটের লোডটা বের করে ফেলতে পারি। আমার ZL হলো সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের কারেন্ট। সো এটা ছিল আমার কি আমরা যদি সেকেন্ডারি সাইডের ভ্যালুগুলো দিয়ে আমরা লোডের ভ্যালুটাকে বের করি। এখন একই জিনিসটা আমাদের প্রাইমারি সাইডের ভ্যালু দিয়ে বের করতে পারার কথা, ঠিক আছে। সেটার জন্য আমাদেরকে কি কি ইউজ করতে হবে যে এই রিলেশনটা যে আমাদের ভিএস সমান যে ভিপি বাই এ আর আইএস সমান যে
এ টাইমস আইপি, এগুলো আমরা রিপ্লেস করে দিব, তাহলে আমাদের প্রাইমারি সাইডের ভ্যালু দিয়ে বের করে ফেলবো, এবং এটার নাম দিব আমরা জেডএল প্রাইম। আমরা এটাকে প্রাইমারি সাইডের ভ্যালু দিয়ে বের করছি, তখন আমাদের এটা কি হবে, বিপি বাই এ ডিভাইডেড বাই এ টাইমস আইপি যদি করি, সেটা তখন আমাদের এখানে দেখবে যে কাটাকাটি যায় না, এটা আসলে স্কোয়ার হয়, তখন তোমাদের এখানে বিপি বাই আইপি টাইমস কি আসবে দেখো এখানে, এখানে তোমাদের আচ্ছা উল্টা করে বলেছি আমি, এখানে একটু ঠিক করে দিই, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা একটু চেঞ্জ হবে। ওকে, তো জেডএল প্রাইমটা হলো আমরা যখন বলছি তখন হলো এটাকে আমরা প্রাইমারি সাইডের ভ্যালুগুলো দিয়ে বের করব, যে প্রাইমারি সাইডে ভ্যালুগুলো দিয়ে যদি বের করতে হয় সেটা হলো আমাদের কি প্রাইমারি সাইডের ভোল্টেজ বাই প্রাইমারি সাইডের কারেন্ট দিয়ে অ্যাকচুয়ালি আমরা বের করতে চাচ্ছি। তখন তোমাদের ভিপিটাকে আমরা কি লিখতে পারি, এ টাইমস ভিএস, আর আইপিটাকে আমরা কি লিখতে পারি, আইএস বাই এ। সো সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা পাবো এ স্কোয়ার টাইমস ভিএস বাই আইএস। এখন এই ভিএস বাই আইএস তো আমরা জানি অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসছে, এটা হলো তোমাদের এই যে জেডএল ছিল, তো সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার টাইমস জেডএল। তো আমরা অ্যাকচুয়ালি এটা এই প্রসেসটাকে বলা হয় রেফারিং, যে আমরা ধরো আমাদের সেকেন্ডারি সাইড থেকে আমরা এখন একটা সিঙ্গেল ভোল্টেজ লেভেলে নিয়ে আসবো এই পুরো জিনিসটাকে, তখন সেকেন্ডারি সাইডের লোডটাকে আমরা প্রাইমারি সাইডের ভ্যালু দিয়ে লিখতে হতে পারে, ঠিক আছে, যে আমরা যদি সেকেন্ডারিতে আমাদের লোডটার ভ্যালু হলো জেডএল, আর এটাকে যখন আমরা প্রাইমারি সাইডে নিয়ে আসবো তখন তাকে একটা টার্নস রেশিও স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটাই হলো তোমার ফাইনাল কনক্লুশন, যে আমাদের যদি সেকেন্ডারি সাইডে ধরো একটা লোড আসে আমাদের 2 প্লাস J3, আর আমাদের টার্নস রেশিওটা হলো 10:1 একটা ট্রান্সফরমার, এটাকে যদি আমি প্রাইমারি সাইডে নিয়ে আসি রেফার করে, তো সেই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, এ স্কোয়ার মানে এ হলো আমার এখানে 10, সো 10 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে জেডএল কে, সেটা আমরা একটা ক্যালকুলেশন দেখলেই ক্লিয়ার হবে আমার। প্রাইমারি সাইডে যুক্ত করে হয়, আবার একটু বলো, কোশ্চেনটা ক্লিয়ার হয়নি। ট্রান্সফরমারে কি প্রাইমারি সাইডে কি লোড যুক্ত করা হয়? প্রাইমারি সাইডে লোড যুক্ত করা হয় না, বাট আমরা এটাকে একটা সিঙ্গেল লেভেলে নিয়ে আসলে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হয়, ঠিক আছে। সো সেই জিনিসটাই আমরা দেখবো যে এখানে ট্রান্সফরমার দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, একটু পরে একটা এক্সাম্পল ম্যাথ আছে। আচ্ছা, তো এই অ্যানালাইসিস যে আমরা করি, আমাদের যখন একটা সার্কিটে ধর ট্রান্সফরমার আছে, আরো অন্যান্য লোড আছে, তখন আমাদের এরকম প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল থাকলে আমাদের জন্য হিসাব করতে কষ্ট হয়, এই জন্য আমরা সেকেন্ডারি সাইডের লোডটাকে প্রাইমারি সাইডে নিয়ে আসি একটা সিঙ্গেল লেভেলে কাজ করার জন্য। তো এই কাজের নামটা হলো রেফারিং বলা হয়, এবং এটা করতে হলে আমাদের কি করতে হবে, ফর্মুলাটা হলো প্রাইমারি সাইডে আনার জন্য সেকেন্ডারি সাইডের লোডটাকে টার্নস রেশিও স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। তো এটার মানে এই না যে আমরা প্রাইমারিতে লোড যুক্ত করতেছি, এটা হলো আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা এই কাজটা করতেছি। তো তোমাদের এখানে অ্যানালাইসিসটা এখানে দেওয়া আছে, দেখবা যে এই প্রসেসটার নাম হলো রেফারিং, যে আমরা অলওয়েজ কি সেকেন্ডারি লোডটাকে প্রাইমারিতে নিয়ে আসি রেফার করে। তো রেফার করার মানে হলো আমার সেকেন্ডারি লোডটাকে আমার প্রাইমারিতে যদি আমরা প্রাইমারির ভ্যালুগুলো দিয়ে লিখতে হয়, তাহলে তার ভ্যালুটা একটু চেঞ্জ হওয়া উচিত, সেই চেঞ্জটা আসলে কি টার্নস রেশিও দিয়ে গুণ দিতে হয়। একটা এক্সাম্পল ম্যাথ, এটাই তোমাদের আপাতত ডিসকাস করব আজকের ক্লাসের জন্য। তো এখানে তোমাদের একটা সিম্পল দেওয়া আছে, একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম, যেখানে তোমাদের এটা হলো একটা 480 ভোল্ট 60 হার্টজ জেনারেটর, যেখানে এটা অবশ্যই আমার আরএমএস ভ্যালু, যেটা একটা 480 ভোল্ট 60 হার্টজ হলো আমার ফ্রিকোয়েন্সি। তো আমাকে যদি লিখতে হয়, এটা একটা এসি সোর্স 480 অ্যাঙ্গেল 0 দিয়ে লিখলাম, মানে এটাকে আমি রেফারেন্স ধরলাম। তো একটা 480 ভোল্ট 60 হার্টজ জেনারেটর হলো কানেক্টেড টু আ লোড, যেটার ভ্যালু হলো 4 প্লাস J3, এটা হলো আমার লোড 4 প্লাস J3 ভ্যালু থ্রু আ ট্রান্সমিশন লাইন, মানে তোমার সোর্সটাকে যখন ট্রান্সফরমারে কানেক্ট করবো, মাঝখানে আমার হয়তো ওই লাইনগুলো আছে, সেগুলোকে বলা হয় ট্রান্সমিশন লাইন। তো সেটার আবার কিছু ইম্পিডেন্স থাকবে, তো সেই লাইনের ইম্পিডেন্সটা হলো আমার 0.18 প্লাস J 0.24, এটা হলো রেজিস্ট্যান্স এবং এটা হলো ইন্ডাকটেন্সটাকে দেখাচ্ছে লাইনের। এই পুরো জিনিসটা হলো আমার লাইনের ইম্পিডেন্স, এটা হলো লোড আর এটা হলো লাইন। তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাট দ্য লোড, আমার এই লোড সাইডে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, কারণ এখন যেহেতু আমার লাইনের মধ্যে কিছু ইম্পিডেন্স আছে, সোর্সের একটা অংশ আমার এদিকে ড্রপ হবে আর একটা অংশ আমার এদিকে ড্রপ হবে। আর হোয়াট আর দ্য ট্রান্সমিশন লাইন লসেস, এখানে আমার ট্রান্সমিশন লাইনে কারেন্ট ফ্লো করলে কিছু লস হবে, লসটা অবশ্যই কি রেজিস্ট্যান্সের মধ্যে হবে, যদি আমরা রিয়েল পাওয়ার লস বলি, ঠিক আছে। ট্রান্সমিশন লাইন লস বলতে আমরা আসলে রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ারটা জানতে চাচ্ছি, কতটুকু নষ্ট বা লস হয় আমার।
এই ট্রান্সমিশন লাইনের মধ্যে। আর থার্ডলি তোমাদের বলা হচ্ছে যে ইফ আ 1:10 step up transformer and a 10:1 step up transformer are placed at the generator এবং লোড সাইড, এটা হলো আমার জেনারেটর, কারণ ও আমার সোর্স হিসেবে কাজ করতেছে। আমরা যদি এইখানে একটা ট্রান্সফর্মার বসাই আর এখানে যদি একটা ট্রান্সফর্মার বসাই, তাহলে আমাদের কি কোনো সুবিধা হবে নাকি? তখন আমার কি হবে, হোয়াট আর দ্য নিউ লোড ভোল্টেজ, তখন আমার লোডে কি ভোল্টেজ আসবে এবং ট্রান্সমিশন লাইনে কি পরিমাণ লস হবে। সো আমরা দেখবো যে ট্রান্সফর্মার বসানোর কারণে আমাদের লস গুলো আসলে কমে যাচ্ছে, ঠিক আছে। তো অ্যানালাইসিস করার জন্য প্রথমত আমরা কি এই সিরিজ কারেন্টটা বের করতে পারি, ঠিক আছে। এখানে তো একটাই সিম্পল সিরিজে সবগুলো কানেক্টেড। সো আমাদের আই জেনারেটর, মানে জেনারেটর থেকে যে কারেন্টটা বের হবে এটা হলো আমার কি লাইনের কারেন্ট, এটাই আমার লোড কারেন্ট। সো সেটা হলো আমাদের কি টোটাল ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স। টোটাল ভোল্টেজটা হলো 480 ∠0, টোটাল ইম্পিডেন্স হলো আমার এই 0.18 প্লাস j0.24 এবং লোড j4 প্লাস j3, টোটাল ইম্পিডেন্সটা নিয়ে নিলাম। তাহলে আমার কারেন্টটা ফ্লো করতেছে 90.8 অ্যাঙ্গেল -37.8। অবশ্যই আমার ভোল্টেজটা ছিল 0, কারেন্টটা আসছে -37 কারণ ল্যাগিং, যেহেতু আমার এখানে ইন্ডাকটেন্স আছে। ওকে, সো এখান থেকে আমরা কি যদি লোড সাইডের ভোল্টেজটা বের করতে হয়, আমার কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং তার ইম্পিডেন্স জানলে আমি ভোল্টেজটা বের করতে পারবো, ঠিক আছে। আমার লোড সাইডের ভোল্টেজটা হলো লোডের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং লোডের যে ইম্পিডেন্সটা। তো এই কারেন্ট আমরা বের করলাম, সিরিজ কারেন্টটা, যেটা হলো তোমাদের এটা 90.8 অ্যাঙ্গেল 37.8, আর ইম্পিডেন্সটা হলো তোমাদের 4 প্লাস j3 গিভেন। তো মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 454 অ্যাঙ্গেল -0.9 ভোল্ট। সো এই পরিমাণ ভোল্টেজ আমার লোডে আসতেছে। আমরা দিয়েছিলাম 480, ঠিক আছে, 480 দিয়েছিলাম আর আমরা আউটপুটে পেয়েছি 454। এখন লাইন লসটা বের করার জন্য আমাদের কারেন্ট জানতে হবে, যেটা আমরা অলরেডি জানি। আমাদের ট্রান্সমিশন লাইন লসটা হলো এই রিয়েল পাওয়ারের লসটা। আমরা যখন আমরা বলবো যে আমাদের ট্রান্সমিশন লাইন লস জানা দরকার, আমরা অ্যাকচুয়ালি তার ভিতরে কি পরিমাণ রেজিস্ট্যান্সে যে লসটা হচ্ছে, তো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে লস বের করার ওয়ে হলো I²R, তাই না? আমরা যে কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে পাওয়ার লস বা পাওয়ার বের করতে হলে I²R করতে হয়। সো এই ট্রান্সমিশন লাইনে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তো আমরা জানি 90.8, ঠিক আছে। আর এসি তে কিন্তু অবশ্যই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়, এটা তো ডিসি ফর্মুলা। এসি তে অবশ্যই কি অ্যাবসলিউট ভ্যালু অফ I²R হবে। সো তার মানে আমাকে তখন অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে, যেটা হলো 90.8 অ্যাবসলিউট ভ্যালু, আর তার সাথে আর গুণ দিতে হবে, সেটা হলো 0.18। সো গুণ দিলে আমরা পাচ্ছি হলো কত 1484 ওয়াট। তার মানে আমরা একটা সিগনিফিকেন্টলি লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার লস পাচ্ছি ট্রান্সমিশন লাইনে, শুধুমাত্র ডিরেক্টলি কানেক্ট করে দেওয়ার কারণে। এবার আমাদের সেকেন্ড পার্ট অফ দি সার্কিটে বলা হচ্ছে আমরা একটা 1:10 আর একটা 10:1 ট্রান্সফরমার ইউজ করব। তো 1:10 টা ইউজ করব জেনারেটর সাইডে, 10:1 টা ইউজ করব লোড সাইডে। সার্কিটটা আমাদের তখন দেখতে হবে এরকম যে একটা 1:10 ট্রান্সফরমার আর একটা 10:1 ট্রান্সফরমার। তার মানে কি এখানে আসলে স্টেপ আপ করা হচ্ছে, 1 থেকে 10 এ নিয়ে যাওয়া হচ্ছে, 10 টাইমস করে দেওয়া হচ্ছে, আর এখানে 10 থেকে 1 এ নিয়ে যাওয়া হচ্ছে, 1/10 করে দেওয়া হচ্ছে। সেখানে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার, এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। সো এটা করে আমাদের কি সুবিধা হবে? সো আমরা প্রথমে কি সার্কিটটা দেখলাম যে এটা আমাদের কোশ্চেন অনুযায়ী সার্কিটটা দেখতে হচ্ছে এরকম যে আমাদের একটা ট্রান্সফরমার আসলো, তারপরে ট্রান্সমিশন লাইন, তারপর আরেকটা ট্রান্সফরমার আসলো, তারপরে এই লোড। আর এটা কিভাবে ক্যালকুলেশন করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট, কারণ এই সাইডের ভোল্টেজ আর এই সাইডের ভোল্টেজ অবশ্যই সেম হবে না। সো এখানে কি ভোল্টেজ এবং এটা কি পরিমাণ কারেন্ট যাবে সেটা আসলে বের করা অনেক কঠিন। এই জন্য আমরা রেফারিং করে ট্রান্সফরমার গুলোকে সার্কিট থেকে বাদ দিয়ে দিব। আমরা এটাকে এই ট্রান্সফরমারের জন্য প্রাইমারিটা হলো এটা, আর এটা হলো সেকেন্ডারি। তো আমরা লোডটাকে রেফার করে এদিকে নিয়ে আসবো, তখন আর এই ট্রান্সফরমারটা আমাদের আঁকা লাগবে না। সিমিলারলি তখন আমরা এই ট্রান্সফরমারটাকে আসলে রেফারিং করে এই লোডগুলোকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে আমাদের এই ট্রান্সফরমারগুলো আর আঁকা লাগবে না। তখন আমাদের রেজাল্টেন্ট সার্কিটটা দেখতে হবে এরকম যে আমরা প্রথমত একবার রেফারিং করলাম, ঠিক আছে। দেখো প্রথমত আমরা এই ট্রান্সফরমারটাকে বাদ দেওয়ার জন্য এই লোডটাকে রেফার করে এখানে নিয়ে আসবো। ভ্যালুটা কত হবে, যেটা আমরা এই ট্রান্সমিশন লাইনের সাইডে এই সাইডের ভ্যালুতে নিয়ে আসি। অবশ্যই এই ট্রান্সফরমার থাকার কারণে কিন্তু ইম্পিডেন্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাদের প্রাইমারি সাইডের z প্রাইমটা হবে a², সেকেন্ডারি সাইডের z। তো সেকেন্ডারি সাইডের z ছিল আমার 4 প্লাস j3, এটাকে প্রাইমারি সাইডের এই টার্নস রেশিওটা কত 10:1, তাই না? এটা ছিল আমাদের 10:1, সো টার্নস রেশিওটা হলো 10, a সমান হলো 10/1 মানে আসলে 10। সো 10 দিয়ে গুণ 10 স্কয়ার দিয়ে গুণ দিতে হবে a² zl,
করলে আমাদের 400 প্লাস J3। সো দেখো আমাদের সার্কিটে আমরা কিন্তু নতুন করে আবার রাখলাম, বাট এবার আর ট্রান্সফরমার দিচ্ছি না, আমরা এটাকে এই ভোল্টেজ লেভেলে নিয়ে আসলাম। এখন এটা ভ্যালু হয়ে গেছে 400 প্লাস J300, ঠিক আছে? তো আমরা এটা রেফার করে নিয়ে আসলাম। এখন তোমাদের টোটাল ইম্পিডেন্স এতটুকু পার্টের জন্য এই ট্রান্সমিশন লাইন আর লোড এতটুকু তখন আমরা একটা একই ভোল্টেজ লেভেলে আছে, এটা আবার আরেকটা ভোল্টেজ লেভেলে আছে। সো এই পার্টটুকু টোটাল সেট করতে হবে, সবগুলো যোগফল কারণ সিরিজে আছে। সো আমাদের 400 এটা হলো কত, 400.18 আসবে আর 300.24 আসবে, সেটাকে আমরা ওই পোলার ফর্মে লিখলাম। এখন এটাকে আমার আরেকবার রেফারিং করতে হবে, তাহলে কি এই ট্রান্সফরমারটাকে আমরা বাদ দিয়ে একটা সেম ভোল্টেজ লেভেল মানে জেনারেটরের যে ভোল্টেজ লেভেলটা সেখানে সবাইকে নিয়ে আসলাম। তো সেটার জন্য আরেকবার আমার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যদি প্রাইমারি সাইডে নিয়ে আসি তাহলে আমাদের a স্কয়ার সেকেন্ডারি সাইডের zl দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি উল্টাটা করি, আমরা প্রাইমারিকে যদি আবার সেকেন্ডারিতে নিয়ে যেতে চাই তখন কিন্তু আমাদের উল্টাটা হবে, তখন আমাদের zl হবে zl প্রাইম বাই a স্কয়ার। তো কোন দিকে রেফার করতেছো সেটা আসলে ইম্পর্টেন্ট। সো আমরা আরেক স্টেপ রেফারিং করব এই ভ্যালুগুলোকে এই সাইডে নিয়ে আসার জন্য। তো এইবার আমার এর ভ্যালুটা কত, 1/10। তো এর ভ্যালুটা এবার হলো আমার 1/10, এটাকে স্কয়ার করে তোমার পুরো ইম্পিডেন্সটা দিয়ে মাল্টিপ্লাই করব, করলে তোমাদের আসে কত, 5.003 অ্যাঙ্গেল 36.80। এটাই হলো আমার ফাইনাল একটা সিঙ্গেল ভোল্টেজ লেভেলে নিয়ে আসলাম, যেটা তোমাদের দেখো যে একটা সিঙ্গেল ভোল্টেজ লেভেলে আমরা নিয়ে আসছি পুরো সার্কিটটাকে। যদিও কোনো ট্রান্সফরমার আঁকা নেই, বাট আমরা তো জানি আমরা এগুলোকে রেফার করে করে নিয়ে আসছি। এখন আমাদের জন্য জেনারেটর কারেন্ট বের করতে ইজি হবে। জেনারেটর কারেন্ট হলো, যেহেতু সবাই এখন একই লেভেলে, আমরা V বাই Z করতে পারি। V হলো 480, Z হলো আমার এখন এই পুরো জিনিসটা, যেটা আমার অনেক ছোট ভ্যালু আগের তুলনায়, করলে 95.94। আচ্ছা, সো আমার যদি জেনারেটর সাইডের কারেন্টটা হলো 95.94, অবশ্যই কিন্তু এটা ট্রান্সমিশন লাইনের কারেন্ট না, কারণ ট্রান্সমিশন লাইনে যাওয়ার জন্য কিন্তু আমার একটা ট্রান্সফরমার পার হয়ে যেতে হয়, ঠিক আছে? তো এখানে অবশ্যই কারেন্টটা চেঞ্জ হবে। একটু একটা কথা বলিনি এখানে, যে আমাদের ভোল্টেজ আর কারেন্টের রিলেশন কিন্তু উল্টা। তার মানে কি, স্টেপ আপ ট্রান্সফরমারে আমার ভোল্টেজ বেড়ে যায় বাট কারেন্টটা কি হবে, কমে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সিমিলারলি স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমার যদি ভোল্টেজটা কমে যায় আমার কারেন্ট কিন্তু বেড়ে যাবে, কারণ পাওয়ারটা কিন্তু সেম রাখতে হবে, তাই না? পাওয়ার সমান তো V ইনটু I, এটা VP IP অথবা VS IS হতে পারে, বাট আলটিমেটলি তাদের প্রোডাক্টটা তো সেম। একটা যদি বেড়ে যায় আরেকটাকে অবশ্যই কমতে হবে ইন অর্ডার টু মেক দ্য প্রোডাক্ট ইকুয়াল, আগের মতো রাখার জন্য, ঠিক আছে? এটা আমরা রিয়েল ট্রান্সফরমারের জন্য দেখতেছি। তো এখানে আমাদের জেনারেটর সাইডের কারেন্ট, যেহেতু আমরা সবাইকে জেনারেটর সাইডে নিয়ে আসলাম, আমরা জেনারেটর সাইডের কারেন্টটা জানবো। এখন আমাকে যদি তোমার ট্রান্সমিশন লাইনের কারেন্ট জানতে হয় তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই ওই যে রেশিওটা ইউজ করতে হবে, যে IP আমার এই ট্রান্সফরমারের জন্য প্রাইমারি হলো জেনারেটর, সেকেন্ডারি হলো আমার লাইন, ইকুয়ালস টু কি হবে, 1/a। IP বাই IS হলো, এখানে তোমার এটা হলো IP বাই IS। আইপিটা প্রাইমারিটা হলো IG জেনারেটর সাইডের কারেন্ট, আর সেকেন্ডারি কারেন্টটা হলো লাইনের কারেন্টটা, ইকুয়ালস টু 1/a। সো এটা ইউজ করে আমরা তখন কি লিখতে পারি, যে আমাদের লাইনের কারেন্টটা কি হবে, লাইনের কারেন্টটা হলো তোমার A টাইমস টার্নস রেশিও টাইমস জেনারেটর সাইডের কারেন্ট, যেখানে এই টার্নস রেশিওটা হলো আমার কত, 1:10। তো এর ভ্যালুটা হলো আসলে 1:10। তো সেটা আমরা ইউজ করব, 1:10 হলো আসলে 0.1, সেটা ইউজ করে আমরা লাইন কারেন্টটা পেলাম কত, 9.54, 5 মানে 594। সেখান থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, আমরা কিন্তু প্রথমে একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করেছি। সো আমরা অবশ্যই এখানের ভোল্টেজটাকে এদিকে সে বাড়িয়ে দিবে, সে ভোল্টেজটাকে, বাট কারেন্টটাকে কমায় দিবে। সো দেখো জেনারেটরের কারেন্ট ছিল 95 আর লাইনের কারেন্টটা হয়ে গেছে 9.5। সিমিলারলি যখন আবার এই সাইডে আসবো, এখানে একটা 10:1 ট্রান্সফরমার ইউজ করছি। সো এখানেও আবার একই রকম, আমার প্রাইমারি সাইডের কারেন্ট হলো আমার I লাইন, সেকেন্ডারি সাইডের কারেন্ট হলো I লোড, এটা হলো 1/a। এটা করে আমাদের তখন কারেন্ট দেখবে আবার বেড়ে যাবে, কারণ এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারেন্টটা বেড়ে যাবে। সো কারেন্ট তখন আবার দেখবে 95.9 আসে। এখন আমাদের লোড সাইডের ভোল্টেজ যদি বের করতে হয়, লোড সাইডের ভোল্টেজ হলো লোড সাইডের লোডের ভ্যালুটা যে অরিজিনাল ভ্যালু ছিল এবং তার ভিতর দিয়ে কি পরিমাণ I লোড ফ্লো করবে। আমরা তো বিভিন্ন লেভেলের কারেন্টগুলোকে বের করলাম টার্নস রেশিও দিয়ে, তো I লোড ইনটু Z লোড করতে হবে। I লোডটা হলো আমার যে এই ভ্যালুটা, আর Z লোড হলো 3, যেটা আমরা জানি 4 + J3 করলে 479.7। আগের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি, আগে আমরা পেয়েছিলাম কত, 454, মানে 480 থেকে 454 পেয়েছিলাম।
আর এখন আমরা পাচ্ছি কত 480 থেকে 479.7, খুবই অল্প পরিমাণ লস হচ্ছে, তাই না? আর লাইন লসটা কত হবে? লাইন লস হলো I স্কয়ার R, ঠিক আছে? I স্কয়ার R করার জন্য আমাদের লাইনের কারেন্ট ইনটু লাইনের রেজিস্ট্যান্স, যেটা লাইনের রেজিস্ট্যান্স তো 0. মানে রেফারিং ছাড়া অরিজিনালি কত ছিল 0.18, এবং তারপর ভিতর থেকে কারেন্ট যাচ্ছে হলো আমার 9.59। সো I স্কয়ার R করলে 16.7, যেটা আমার এখন অনেক কমে যাচ্ছে। আগে ছিল তোমাদের কত? আগে লাইন লসটা ছিল 1400 সামথিং, আর এখন কমে যাচ্ছে হলো তোমাদের 16.7, মানে 10-এর 20-এর মাঝামাঝি। তো তার মানে আমাদের ট্রান্সফরমার ইউজ করার কারণে আমাদের লাইন লসটা কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে পসিবল? কারণ প্রথমে আমরা যখন স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি আমাদের এখানে কারেন্টটা কমে যায় লাইনে এসে, আবার এখানে এসে কারেন্টটা বেড়ে যায় লোডে গিয়ে। সো লাইনে এসে আমরা যদি কারেন্টটাকে কমাই দেই, আমরা যে I স্কয়ার R করব, আইটাকে তো আমরা কমাই দিচ্ছি, তো এটাকে স্কয়ার করলে এটা আরো কম হবে। সো এর জন্য আমাদের লাইন লসটা অনেক কমে যায়। সো এটা হলো তোমার ওয়ান অফ দা গ্রেট অ্যাডভান্টেজেস অফ ইউজিং ট্রান্সফরমার। আমাদের যখন অনেক দূর থেকে আমরা ইলেকট্রিসিটি নিয়ে আসি আমাদের বাসা বাড়িতে, ধরো কাপ্তাই পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা ঢাকায় নিয়ে আসবো, আমরা অবশ্যই সেখানে কি স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি। স্টেপ আপ করি কেন? কারণ ভোল্টেজটাকে বাড়িয়ে কারেন্টটাকে কমাই দিই, আমাদের মাঝখানে হিউজ পরিমাণ ডিসটেন্স আছে ট্রান্সমিশন লাইন, কাপ্তাই থেকে ঢাকা তো অনেক ডিসটেন্স। সো এই ডিসটেন্সে যে আমাদের ইম্পিডেন্স গুলো থাকবে তার ভিতরে যে লসটা হবে সেটা কমে যাচ্ছে, অনেক সিগনিফিকেন্টলি কমে যায়, ঠিক আছে? শুধু অল্প না, অনেক। সো আই হোপ তোমাদের এই এক্সাম্পলটা মানে পুরোপুরি ক্লিয়ার হবে যে আমরা কেন ট্রান্সফরমারের একটা ইউজ, যে আমরা ভোল্টেজ লেভেল চেঞ্জ করে আসলে আমরা লাইন লসটাকে কমাতে পারি, ঠিক আছে? নেক্সট দিন আমরা আরো অনেক কিছু দেখবো, তোমাদের রিয়েল ট্রান্সফরমারে যাব, ঠিক আছে? আপাতত আমাদের এই পর্যন্তই রাখছি। এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারো। ট্রান্সফরমার আপাতত আমরা যা যা দেখলাম সেটা হলো এটার বেসিক, এটার মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে, তার কি কি ভ্যালুগুলো আমাদের জানা দরকার, টার্নস রেশিও, প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট ভোল্টেজ, পাওয়ার ইন পাওয়ার আউট, এবং একটা সিম্পল ক্যালকুলেশন আইডিয়াল ট্রান্সফরমারের জন্য। অবশ্যই রিয়েল ট্রান্সফরমারে গেলে আমাদের আরো অনেক চেঞ্জ আসবে, সেটা আমরা মানে সাবসিকুয়েন্ট বা পরের ক্লাসগুলোতে দেখব, ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ বল। স্যার এখানে ওই পাওয়ার লসটা I স্কয়ার R এর ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করছিলাম আমরা, তো এখানে V স্কয়ার ভাগ R অথবা VI এটাকে ব্যবহার করা যাবে না পাওয়ার লস ক্যালকুলেট? অবশ্যই যাবে। তোমাকে তখন মাথায় রাখতে হবে যে আমার যদি আমরা এই রেজিস্টিভ লস, তো আমার আসলে কি, আমার যে কোনো রেজিস্ট্যান্সের লস হলো, যদি আমি এখানে লিখি যে আমার যে কোনো রেজিস্ট্যান্সের লস হলো I স্কয়ার R অথবা V স্কয়ার বাই R, তো আমাকে এই পার্টের ভোল্টেজটা জানতে হবে। তো তখন তোমার এটাকে টার্নস রেশিও ইউজ করে 480টাকে যে আমরা স্টেপ আপ করতেছি সেটাতে নিয়ে আসতে হবে। আর এখানে আবার একটু ঝামেলা আছে, এখানে তোমাদের মানে ভোল্টেজ ডিফারেন্সটা তো আসলে তোমাদের দুই সাইডের ভোল্টেজ আলাদা, তাই না? এই লোডের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ সেটা কি আমরা বের করতে পারবো? বলতো একটু বের করা কঠিন না? যে আমাকে যখন আমরা যখন V স্কয়ার বাই R করি, আমাদের জানা দরকার হলো এইখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা, ঠিক আছে? নট যে আমার এইখানে কি পরিমাণ ভোল্টেজ আসছে, আমাদেরকে বের করতে হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, সেই V স্কয়ার ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স করতে হবে। সো এটা বের করাটা একটু কঠিন, এই লাইনের জেড লাইনের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হলো, তাই না? তখন তোমাকে ক্যালকুলেশন করে যে 480 তার এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হলো। সো বেটার হলো আমাদের যদি আমরা কারেন্ট দিয়ে করি, তাই না? আমরা তো কারেন্টটাকে কিভাবে নিয়ে আসলাম, দেখো আমরা কারেন্টটাকে প্রথমত রেফারিং করে পুরোটাকে জেনারেটর সাইডে নিয়ে আসলাম, সোর্স সাইডে, তারপর সেখান থেকে কারেন্ট বের করলাম। এই কারেন্টটা কিন্তু শুধুমাত্র জেনারেটর সাইডের জন্য ওকে, বাট এই কারেন্টটা কিন্তু অবশ্যই লাইন এবং লোড সাইডের জন্য সেম না, কারণ আমার মাঝখানে ট্রান্সফরমার আছে। তো সেগুলোকে আমরা ওই টার্নস রেশিও ইউজ করে তাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলো, রেফারিং ছাড়া অ্যাকচুয়াল ভ্যালুগুলো নিয়ে আসলাম, এবং আমরা যখন I স্কয়ার R করেছি আমরা কিন্তু তার অ্যাকচুয়াল ভ্যালুটা ইউজ করতেছি, কারণ আমরা কারেন্টটা কিন্তু তার অ্যাকচুয়াল কারেন্ট ইউজ করতেছি, ঠিক আছে? যদি তোমাকে এই জেনারেটর সাইডের কারেন্ট দিয়েই বের করতে হয় সেটাও করা যাবে। IG টা তো আমার জেনারেটর সাইডের কারেন্ট, সো আমাকে যদি IG স্কয়ার ইনটু R করতে হয়, আমাকে অবশ্যই এই R টা জেনারেটর সাইডে রেফার করার পরের ভ্যালুটা, যেটা হলো আমার যে এটা ইউজ করতে হবে 0.0018। আমি যদি জেনারেটর সাইডের কারেন্ট দিয়ে গুণ করি রেজিস্ট্যান্সকে, তাহলে জেনারেটর সাইডে রেজিস্ট্যান্সটাকে রেফার করে নেওয়ার পরে দেন আমাকে গুণ করতে হবে। আর যদি আমি অ্যাকচুয়াল ভ্যালুটা নিতে চাই রেজিস্ট্যান্সে, তাহলে আমাকে অ্যাকচুয়াল লাইনে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা দিয়ে গুণ করতে হবে। সেটা আমরা যে এই দুটো স্টেপে বের করেছি, একটু ঠান্ডা মাথায় দেখবা, তোমাদের একটা বইয়ের এক্সাম্পল। তো
ক্লিয়ার হবে। সো এখানে ট্রান্সফরমারের সমস্যাটা হলো এইসব ক্যালকুলেশনে তোমাদের বিভিন্ন লেভেল থাকে, ভোল্টেজ লেভেল, তাই না? এটা হলো একটা 480 ভোল্ট লেভেলের, মানে জেনারেটর সাইডের জন্য, এটা হলো লাইন সাইডের জন্য, এটা হলো লোড সাইডের জন্য। আগে আমি তোমার এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পেরেছি যে তোমাদের কেন আমরা v²/r দিয়ে করি না, কারণ আমাদের এই ভোল্টেজ ডিফারেন্সটা জানা দরকার, ঠিক আছে? যেটা আমরা আসলে বের করি না, আমাদের কারেন্ট দিয়ে করাটা আসলে অনেক ইজি। ওটাও করা যাবে অবশ্যই, তোমরা যদি এই ভোল্টেজটা এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি লাইন সেটা যদি তুমি বের করতে পারো, তুমি সেটাকে v²/r করলে অবশ্যই পাবা। এটা করার একটা ওয়ে হতে পারে, আমরা যেহেতু এখন জেনারেটর সাইডে নিয়ে আসলাম, তোমার এখন আমরা তো করতে পারি, এটাকে একটা লোড চিন্তা করতে পারো, এটাকে আরেকটা লোড চিন্তা করতে পারো, এটা হলো v1, এটা হলো v2, ভোল্টেজ ডিভাইডার ইউজ করে আমরা v1 টা বের করতে পারি, যেটা আমার লাইন। তো সেই v1 কে স্কয়ার করে ডিভাইডেড বাই এই 0.0018, মানে আমরা সব জেনারেটর সাইডের ভ্যালুগুলো ইউজ করতেছি। সো এই v1 টা হলো জেনারেটর সাইডে রেফার করার পরের ভ্যালু, এই r টা যেটা ইউজ করব সেটা হলো জেনারেটর সাইডে রেফার করার পরের ভ্যালু। ঠিক আছে? তো ঠান্ডা মাথায় আবার এখানে তো অলরেডি একটা ক্যালকুলেশন করে রেজাল্ট বের করলাই, এটাকে এইভাবে করে দেখতে পারো তোমরা, ঠিক আছে? দেখবা সেম ভ্যালুই আসবে। আর কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা এখানে আপাতত ক্লাসটা শেষ করতে যাচ্ছি। ওকে, সবাইকে তাহলে আর তোমাদের একটু ক্লাস টেস্ট নিয়ে বলতে চাই। তোমাদের ক্লাস টেস্ট হলো নেক্সট স্যাটারডে হবে, এবং টাইমটা কি তোমরা একটাই দিবা নাকি দেড়টায়? তোমাদের সিআর এর কি কথা বলেছো? স্যার একটাই রেখে যাচ্ছে। আচ্ছা, তোমাদের যেহেতু 12টার সময় ক্লাস নেই, বাট ওই টাইমে আমি একটু বিজি থাকবো, সো তোমরা তাহলে একটাই দিয়ে দাও, ঠিক আছে? এটা ডিলে করার দরকার নেই। জি স্যার, আমি তোমাদেরকে একটা ফাইনাল পোস্ট হিসেবে দিয়ে দিব, তোমাদের 1টা বাজে স্যাটারডেতে ক্লাস টেস্ট, আগামী স্যাটারডে, যেটা হলো 26 তারিখ, ঠিক আছে? তো সবাইকে আসলে খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম